দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সের সাথে আছি বাবু কামরুজ্জামান। রাজনীতি বিষয়ক এই আলোচনায় আমরা সমসাময়িক রাজনীতির অভ্যন্তরীণ অনেক সংবাদ নিয়ে বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আজকে যুক্ত রয়েছেন, আমরা পরিচয় করে দিতে চাই। আমরা মূলত আজকে আলোচনা করতে চাই রাজনৈতিক সরকার কবে, এই প্রশ্নকে সামনে রেখে। আমরা জানি যে এরই মধ্যে আজকে কিন্তু পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এক ধরনের আভাস দিয়েছেন যে আগামী বছর নির্বাচিত সরকার আসতে পারে। সেটি যদিও তার ব্যক্তিগত মতামত, তিনি বলেছেন আমরা মোটা দাগে এই সংস্কার কার্যক্রম, ভারতীয় প্রোপাগান্ডা, পাশাপাশি এই রাজনৈতিক সরকার আসলে কবে, সেসব বিষয় নিয়ে আজকের ইনসাইড পলিটিক্সে কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শামসুজ্জামান দুদু, রয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপি, স্বাগত জানাচ্ছি শামসুজ্জামান দুদু আপনাকে। রুহিন হোসেন প্রিন্স রয়েছেন সাধারণ সম্পাদক সিপিবি, স্বাগত জানাচ্ছি। আমরা শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে শুরু করতে চাই। মোটা দাগে আজকে যে দর্শক যেটি বলছিলাম যে রাজনৈতিক সরকার আসলে কবে, সেটা নিয়ে একটা বড় ধরনের সবার মধ্যে একটা প্রত্যাশা ছিল, আবার চাপ ছিল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। সেটি আমরা একজন উপদেষ্টাকে দেখলাম আজকে, তিনি এক ধরনের তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, বলেছেন যে সেটি আগামী বছর রাজনৈতিক সরকার আসতে পারে। তার মানে বছরখানেক বা তার মতো সময় বা তারও কম সময়, সব মিলে আসলে এই সময়ের মধ্যে কি মনে করেন? তার এই বক্তব্যের সুর ধরে যদি আপনাকে একটু বলতে বলি, এই সময়ের মধ্যে আসলে আমাদের সংস্কার কাজ কি তাহলে সম্ভব হবে, যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এবং দ্রুততার সাথে আসলে এই সময় নির্বাচন হওয়া উচিত? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহবন্ধু প্রিন্স, সিপিবির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা। সম্ভব অসম্ভবের ব্যাপারটা না বলাই ভালো। আমার কাছে যেটা মনে হয় যে সেনাপ্রধানও বলেছিলেন যে আগামী বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে। সেটি পরে সরকারের ভিতর থেকে বলা হয়েছে যে সেনাপ্রধান না, সরকার প্রধান মানে উপদেষ্টা প্রধান তিনি বলবেন। পরে আমরা শুনলাম মিস্টার আসিফ নজরুলের কাছে যে তিনিও বললেন সেনাপ্রধানের ওই বক্তব্যই যে আগামী বছরের মধ্যে নির্বাচন শেষের দিকে হতে পারে। পরের দিনই সকালে তিনি বললেন শেষ কথাটা আমাদের প্রধান উপদেষ্টা বলবেন। আর মাহমুদ সাহেব যেটা বলেছেন, তিনি সরকারের মধ্যে থেকেও ব্যক্তিগত মতামত দিয়েছেন। কিন্তু একটা লক্ষণীয় বিষয়, প্রধান উপদেষ্টা বাদে যে কয়জন কথা বলেছেন নির্বাচন নিয়ে, মানে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে, তারা সবাই কম বেশি আশা ব্যক্ত করেছেন যে খুব সহসায় মানে দ্রুত রাজনৈতিক সরকার, দ্রুত রাজনৈতিক সরকার হবে। এটা পজিটিভ আমার কাছে মনে হয়েছে। তবে কেউ কেউ এটাকে ডিলে করতে চাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এটা যে কোনো কোনো মহল, কোনো কোনো গোষ্ঠী, কোনো কোনো তাদের স্বার্থে বাংলাদেশের একটা পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। সেই পতনের পর মানুষ তার ভোট অধিকারটা চায়। গত 15 বছর তারা ভোটটা দিতে পারে না, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে না। সংকটটা সেই জায়গার থেকে তৈরি হয়েছে। 2 নম্বর হচ্ছে, যেহেতু অনির্বাচিত সরকার, ফ্যাসিবাদী সরকার, দেশের কোনো দায়িত্ববোধ তাদের কাঁধে ছিল না বলে গুম, খুন, রাহাজানি এগুলো নির্বিচারে, আইনের শাসন বলতে এখানে কিছু ছিল না, একেবারে ভয়ঙ্কর। ফ্যাসিবাদ মানে আইনের বিপক্ষে একটি ঘটনা, একেবারে সীমাহীন লুটপাট। এই লুটপাটের কোনো সীমা পরিসীমা নেই। তা আমার কাছে মনে হয়েছে যে আসার কথাটা হচ্ছে সরকারের ভিতর থেকেও নির্বাচনটাকে সহসা না হলে অল্প সময়ের মধ্যে তারা করতে চাচ্ছে। আপনি নির্বাচনের সঙ্গে উন্নয়নের একটা কি সংস্কারের একটা প্রসঙ্গ বলছেন, তাহলে কি হবে? সংস্কার আর নির্বাচন প্রতিদ্বন্দ্বী না, সংস্কারটা আছে নির্বাচনের জন্য আমার কাছে মনে হয়েছে। এবং এই দেশের প্রতিটি রাজনৈতিক দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দলই একটি ভালো নির্বাচনের প্রত্যাশা করে, যে নির্বাচন গ্রহণযোগ্য হবে। সেই গ্রহণযোগ্যতার অবয়ব তৈরি করার জন্য যতটুকু সংস্কারের দরকার আমার কাছে মনে হয় সেইটার মধ্যে সীমাবদ্ধ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে।
জি, নিশ্চয়ই আমরা আসবো আপনার কাছে। আবার আমাদের সঙ্গে রহিন হোসেন প্রিন্স রয়েছেন, সাধারণ সম্পাদক সিপিবি। আপনার কাছে এই বিষয়ে একটু মতামত জানতে চাইবো। কবে আসলে রাজনৈতিক সরকার হলে ভালো এবং এই মেয়াদটা কতদিন হলে ভালো, এটা নিয়ে নানান জনের নানান মত থাকতেই পারে। আপনার কাছে একটু জানতে চাইবো, ওয়াহিদুদ্দিন মাহমুদ এই যে মন্তব্যটি করলেন, তার মানে সরকারের মধ্যে থেকে কোনো উপদেষ্টা হয়তো মনেই করেন যে, তার ব্যক্তিগত মতামত হলেও তিনি কিন্তু মনে করছেন যে আসলে এটি রাজনৈতিক সরকার আগামী বছরে হয়তো আসতে পারে। এই আপনার কাছ থেকে একটু মতামত জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। বিএনপি নেতা আমাদের সিনিয়র দুদু ভাইকে আমি ধন্যবাদ জানাই, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমার বিবেচনায় ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আমাদের তো শিক্ষকই, বয়োজ্যেষ্ঠ মানুষ। আমার ধারণা যে উনি সহ আমাদের শামসুজ্জামান দুদু ভাইও বলেছেন যে অনেক উপদেষ্টা ব্যক্তিগত মত হিসেবে যেটা বলেছেন, তার মানে অনেকে কিন্তু নির্বাচনের যে একটা প্রয়োজন, মানে যেটাকে খুব বেশি ডিলে করা উচিত হবে না, সেটা উপলব্ধি করতে পারছেন। আমি সেটাকে সাধুবাদ জানাই এবং এটাকে পজিটিভভাবে দেখতে চাই। এইটা হচ্ছে মানে আমার মানে মূল ভিত্তি কথা। এবার আসি, আসলে ধরুন যদি আমরা বুঝতাম যেমন একটা সরকার, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তো গঠিত সরকার, সেই সরকারটায় সমস্ত রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণ আছে এবং সে জনগণের ইমিডিয়েট কতগুলো সংকট পূরণ সহ সে কাজটা করতে পারে, তাহলে আপনি হয়তোবা যে কতগুলো জরুরি কাজ করতে যে টাইম ফ্রেম লাগে সেটা আপনি বিবেচনা করতে পারতেন। কিন্তু জায়গাটা কিন্তু সেইখানে নাই। দেখুন, এই কথাটা আমি না বলে পারছি না যে এত সংস্কারের কথা বলছেন। আমার তো আজকে এই কথাটা আমি বলতে চাই, আগেও বলেছি কিন্তু হয়তো এত জরুরিভাবে বলিনি। আমি তো মনে করছি যে অন্য সংস্কার বাদ দিয়ে কালকেই বাজার সংস্কারের কাজটা করুক। আপনি দেখবেন বাজার সংস্কারের কোনো আলোচনা কিন্তু নাই এই সরকারের কাছে। তা আপনি বাজার সংস্কার, আমি বলছি কারণ ইমিডিয়েট জনগণের সংকট দূর করার জন্য আপনি হাসিনার ফ্যাসিজমকে উৎখাত করলাম, কিন্তু এই বাজার ব্যবস্থা ঠিক রেখে তো আপনি এইটাকে তো বাজার ঠিক রাখতে পারবেন না, জনগণের কাজ করতে পারবেন। আপনি কিন্তু সেইখানে আপনার অ্যাটেনশন নাই। তাহলে আপনি সেই অ্যাটেনশন সহ আপনি কাজটা করার জন্য থাকলে যদি 2 দিনের জায়গায় 3 দিনে লাগে বিবেচনা করতে পারতাম আমরা। কিন্তু আজকে যখন কথা বলছি 4 মাস পর, প্রায় 4 মাস হয়ে গেল, আপনি 4 মাসে দেখেন যে এই সরকার বরঞ্চ অনেকগুলো কাজ করতে পারছে না, বরঞ্চ সরকার সম্পর্কে মানুষের মনে নানা ধরনের প্রশ্নের উদ্রেক হচ্ছে। কিন্তু আমরা যেহেতু এই সরকারকে গণঅভ্যুত্থান গঠিত, আমরা সমর্থন দিয়েছি, আমরা মনে করি এই সরকার তার যথাযথ দায়িত্ব পালন করাই দরকার। এবং তারা যে শপথ নিয়েছে যে সংবিধানের আন্ডারে, সেই সংবিধান কি বলছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতাটা তুলে দেওয়ার কাজটা করতে হবে। সেটা আরও জরুরি হয়েছে কিনা, যেটা দুদু ভাই বলেছেন যে দীর্ঘ যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম বিষয় ছিল দেশকে গণতন্ত্রহীন করে রাখা হয়েছিল সর্বক্ষেত্রে, তার মধ্যে ভোটের ক্ষেত্রে, যেটা মানুষের চোখের সামনে কিন্তু দেখা যায়। তাইলে ইমিডিয়েট যে কাজটা দরকার, যে দ্রুততার সাথে নির্বাচন ব্যবস্থার একটু আমূল সংস্কার করেই তাকে নির্বাচনের জায়গায় যাওয়া দরকার। আমি এক্ষেত্রে পজিটিভ জায়গায় কোনটা দেখতে চাই? 1 নম্বর পজিটিভ দেখতে চাই, একটা নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কিন্তু সেক্ষেত্রে একটু প্রশ্ন আজকে না করে পারছি না। আমরা আশা করেছিলাম একটা নির্বাচন কমিশন গঠনের পরে এগুলো কিন্তু দেখবেন নির্ভর করে যে সরকার ক্ষমতায় আছে তার ল্যাঙ্গুয়েজ কি। সে যদি বলে যে তুমি এই কয়দিনের মধ্যে আয়োজন করো, দেখবেন যে হয়ে যাবে। কিন্তু তারা এবং তাদের যে ইমিডিয়েট কাজ, আশা করি সেই কাজটাই তারা করার কাজটা করবে। তাদের অন্য রাজনৈতিক আলোচনা অন্য জায়গাটার দিকে ঢোকা উচিত না। মানে তারা যেন কোনো কারোর বিবেচনা না করে, তারা বিবেচনা করবে সরকার কোন কাজটা করতে চায়। এবং একটা হিসাব নিকাশ যেটা আমরা করে দেখেছি, যে যেটা অনেকে বলছে কোনোভাবেই, আমি এই কথাটা আজকে আমার বিবেচনা থেকে বলছি, কোনোভাবেই আগামী বছরে যে কথা বলছে কোনোভাবেই পার করার প্রশ্ন তো অবান্তর। আমি তো তাই দেখি। 3 নম্বর আরেকটা দেখি, তার মানে এই কাজের ক্ষেত্রেও বললাম যে পুরো পারছে না, ওইটা একটা দেখুন। আরেকটা হচ্ছে, এইটা আমাদের কাছে মনে হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেখি, আপনি যদি এখন জনগণের সামনে, আমি শুধু রাজনৈতিক দল কিন্তু বলছি না, রাজনৈতিক দল অবশ্যই, জনগণের সামনে আপনার যদি নির্বাচনী রোডম্যাপটা না দিতে পারেন, তাহলে দেখবেন এমন এমন সমস্যা আসবে, সেইটাকে আপনি সামলাইতে যেয়ে আরও বেশি সংকটের মধ্যে পড়বেন। কেন? মনে রাখা দরকার, পতিত গোষ্ঠী আছে, তারা তো আপনাকে শান্তিতে থাকতে দেবে না। এক, আমি 3টা কথা আরেকটাও বলি। 2, আমাদের এই যে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের মধ্যে দেশের অভ্যন্তরে কিন্তু নানা ধরনের অপশক্তি আছে, তারা আছে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে দেখবেন বিদেশি আধিপত্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি। দেখবেন
নানা ধরনের খেলা চলতেছে, পুরনো রেজিমকে আনা, নানা ধরনের দেখবেন যে আমাদের এই যে তেল গ্যাস নানা চুক্তি, যারা একসময় এখানে নানা ধরনের অপরাধের সাথে জড়িত ছিল তারা কিন্তু আবার আসা যাওয়া শুরু করছে। সুতরাং তারা চাইবে একটা দুর্বল সরকার থাকলে তার উপরে আধিপত্য বিস্তার করতে চাইবে। তা আমি এই সামগ্রিকতা বিবেচনা করে যে যত দ্রুত সম্ভব, আমি দ্রুত সম্ভব মানে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার বাদ দিয়ে কিন্তু বলছি না, আমাদের অন্ততপক্ষে পুলিশ বাহিনী, জনপ্রশাসন, বিচার বিভাগ যতটুকু কাজ করা দরকার, মানে যেটা না হলে আপনি ওই কাজ ভালোভাবে পারবেন না, ইমিডিয়েট বাজার ব্যবস্থা, এই কাজগুলো করতে হবে। করার ক্ষেত্রে যে কথাটা লাস্ট, এটা না বললে হচ্ছে না, একই কথা বারবার রিপিট কিন্তু করতে হয়। এই কাজটা করার জন্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে। আমার বিবেচনা সরকার এখনো নিচ্ছে না, এইটা মোটেই কোনো ভালো কাজ হচ্ছে বলে আমার বিবেচনা না। জি নিশ্চয়ই, আমরা আসবো আপনার কাছে। শামসুজ্জামান দুদু, আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে, ধর্মভিত্তিক দলগুলোর সাথে গত দুদিন আগেও তো বিএনপির সাথে সম্ভবত বসেছেন, তো আলোচনা তো করছেন, সবশেষ যে আলোচনা আপনাদের দিক থেকেও সহযোগিতার কথা আপনারা বলেছেন, সেদিক থেকে কোথাও দেখছেন কিনা যে না তাদের আসলে অনীহা দেখতে পাচ্ছেন রাজনৈতিক দলগুলোর সাথে, তারা কি সহযোগিতা করছেন না অথবা তারা আলোচনায় বসছেন না, এরকম যেটি রহিন হোসেন প্রিন্সিপাল বলছিলেন যে আরও বেশি সহযোগিতা বা আলোচনা? সহযোগিতা আমরা তো মানে রাজনৈতিক দল হিসাবে মানে শেখ হাসিনার আওয়ামী লীগ পতীত যেসব তাদের যে জোট ছিল 14 দলীয় জোট, এর বাইরে সকল রাজনৈতিক শ্রেণী পেশার মানুষ, ধর্মীয় ব্যক্তিত্ব সবাই কিন্তু সমর্থন দিয়েছে এই সরকারকে, এবং এই সরকারকে তাদের নিজেদের সরকার মনে করে। এই সরকারের সঙ্গে তারা ভাগ্যকে জড়িয়ে নিছে, যে কারণে কিন্তু অত্যন্ত পরিষ্কার করে প্রিন্স একটা কথা বলেছেন যে বাজার ব্যবস্থার যেটি মানুষের প্রতিনিয়ত প্রতি সময় তাদের জীবন ছুঁয়ে যাচ্ছে, কিন্তু অর্থাৎ সেই জায়গাটার যে পরিবর্তনটা প্রত্যাশা করছিল যে সরকার পরিবর্তন হয়েছে, মানুষ এখন দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারবে। আমি একেবারে নিম্ন শ্রেণীর যে আয়ের মানুষের কথা বলছি, এবং তার সংখ্যাটাই কিন্তু আমাদের দেশের সিংহভাগ। তো এখন দেখা যাচ্ছে যে সরকার গেছে, মানে স্বৈরাচারী সরকার পালাইছে, কিন্তু তাদের যে অবকাণ্ডগুলো এখানে রেখে গেছে, অর্থাৎ সিন্ডিকেট রেখে গেছে, সেটি কিন্তু এখনো সক্রিয় এবং কার্যকর। কোমার তো দূরে থাক, এটা বরঞ্চ ঊর্ধ্বগতি পাচ্ছে। তো এই 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 জিনিসগুলোর দিকে তাদের নজর যদি না থাকে, আমি এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে বাজারের স্বস্তি অস্বস্তি নিয়ে অনেক বেশি। আমি বলি যে এখন সেই আস্থার অনাস্থার ব্যাপার না, কিন্তু আমরা তাদেরকে প্রত্যাশা করছি, সহযোগিতা করছে, সমর্থন দিচ্ছে, তার একটা রিটার্ন তো আমরা চাবো যে কী হতে যাচ্ছে, কি হবে। কারণ আমরা কিন্তু মানুষের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি। তো দেশটা সিকিউর কিনা, সার্বভৌম রক্ষা পাচ্ছে কিনা, ঠিক তেমনি মানুষ ভালো আছে কিনা, এই মোটা দাগের কথা, ভিতরের কথা গেলাম না। তো এখন এই দুটো যেতে কোনো কারণে আমরা দেখি যে ঠিকমতো হচ্ছে না, এবং সেই কথাগুলো তাদেরকে আমরা বলছি, তারপরেও ঠিক হচ্ছে না, তাহলে সংকট তো বাড়বে। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, চাঁদাবাজি বলা হচ্ছে নতুন পরিবর্তিত পরিস্থিতি, এখন চাঁদাবাজি থাকার কথা নয়, সিন্ডিকেট থাকার কথা নয়, চাঁদাবাজির অভিযোগ উঠেছে অনেক সময় বিএনপির নামে, সেটা নিয়েও আপনারা তৎপর রয়েছেন, তাহলে আমার কেন আসলে বাজারে স্বস্তি ফিরছে? বিএনপি বলাটা ঠিক হবে না, এখানে এমন অনেক রাজনৈতিক দল আছে যারা হয়তো বিএনপির নাম ব্যবহার করেছে। না, বিএনপির নাম না, বিএনপির এই নামটা খুব পছন্দের, কারণ এই দলটি ক্ষমতায় যেতে পারে, কিন্তু যারা আছে ব্যাংক দখল করেছে, যারা নার্সিংহোম দখল করেছে, তারা কিন্তু আবার টুপিধারী লোক, তারা কিন্তু আবার ইসলামী লাইনের লোক। তাদের কথাটাই যেমন আপনার মুখে আসলো না, হয়তো বা ভয় পান অথবা সংকোচ, যে কোনো কারণে হোক, বিএনপিকে যদি কুলুষিত করা যায়, করতে পারলে ওরা ওদের আড়ালে চলে যায়, এটা খুব একটা অপকৌশল এদেশে আছে। যারা গণতান্ত্রিক লড়াইয়ে আছে, সেই লড়াইটাকে বিতর্কিত করার জন্য সেই দলগুলোকে বিতর্কিত করা যায়। আমাদের দলের স্পষ্ট কথা আছে, ধরেন আইন শৃঙ্খলা বাহিনীকে দেন, ধরেন আইন শৃঙ্খলা বাহিনীকে দেন, পুলিশ পাচ্ছে না, আমাদের ক্ষমতা তো দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, আমাদের প্রিয় সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। আমার জেলাতে একটা জানি যে যত অস্ত্র হচ্ছে আওয়ামী লীগের কাছে, ধরে বিএনপি, ধরে 2 দিন 3 দিন ওরা আবার করে, সে জিজ্ঞাসাবাদ করে, আবার ছেড়ে বাসায় পৌঁছায় দেয়, কিন্তু একটা আওয়ামী লীগ এখনো পর্যন্ত ধরে নাই। আমি আমার অঞ্চলের কথা বলছি কি, আমি এইটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এরা কারা,
পুলিশি ক্ষমতা দেওয়া এখানে আমরা দাঁড় করাইছি, এরা কারা? আমাদের সেনাবাহিনী, যারা নীরব থাকার কারণে, গুলি চালানো না কারণে এই যে গণ অভ্যুত্থানটা খুব দ্রুত এটা সাফল্যের মুখ দেখেছে। তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে তারা মানে কোনো দলকে বিতর্কিত করা না, শোনা মাত্রই তারা তাকে ধরে ফেলবে। আমাদের উপর থেকে নিচ পর্যন্ত বলা আছে, কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু কিছু কিছু পত্রিকা আছে, নাম বললে পরে তারা আবার অখুশি হবে, খুবই স্পিডে আছে মানে গণ অভ্যুত্থানের পক্ষে। আমাদের নিউজ দেখা যাবে, সিপিবির নিউজ বা যারা আন্দোলনকারী শক্তি তাদের নিউজ আছে ভিতরে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠায়, খুব বহুল প্রচারিত পত্রিকা। আর যাদেরকে সামনে নিয়েছে এদের নামও বলা মুশকিল। যেমন আপনি যেটা আমার বলেন যে ওই যে আমাদের ডক্টর ইউনূস সাহেব নিয়ে গেল না একজনকে জাতিসংঘে, নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বললো। যদি বলেন যে দুধু ভাই ওর নাম কি বলেন, তো বলা মুশকিল ব্যাপার। কিন্তু ডক্টর ইউনূস আবার তাকে চিনছে। 19 দিন না 21 দিনের মাথায় সে একটা সরকার পরিবর্তন করে ফেলেছে। কেন এই কথাটা আমি বলছি? মূল রাজনৈতিক শক্তিকে আড়াল করা, দূরে ঠেলে দেওয়া, এই প্রবণতা আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে। যখন সংকট দেখাচ্ছে তাড়াতাড়ি করে ডেকে নেওয়া হচ্ছে। আসলে মূল কাজটা কিন্তু একটি নির্বাচিত সরকার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, বাজার ব্যবস্থা ঠিক করা, এইগুলোর দিকে খুব বেশি কাজ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না। যদি না হয় সংকটটা রাজনৈতিক দলকে তো নিতে হবে। মনে করেন যে বিএনপি যদি এই মুহূর্তে বলতে হয়তো 6 মাসের মধ্যে যদি রাজনৈতিকভাবে তারা দায়িত্ব পান, সেক্ষেত্রে কি মনে করেন যে এই বাজার পরিস্থিতি অথবা যে স্বস্তির ব্যাপারগুলোর কথা বলছেন, চাঁদাবাজি, সিন্ডিকেট, এগুলো ভেঙে আপনারা একটা স্বস্তির জায়গা আসলে তৈরি করার মতো পরিবেশ, আমাদের অনুকূল পরিবেশ যেটাকে বলে, সেটা আছে মনে করেন কিনা? নির্বাচন তো আছে না, মানে রাতারাতি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা দেবে। আচ্ছা, এই জন্যে দেখা দেবে যে যারা ফ্যাসিবাদী সরকারের, তারা মোটামুটি এখন ঠিক হয়েছে যে তারা তার অবস্থানে থাকতে পারবে, সরকার তাদেরকে টাচ করবে না। তাদেরই পোস্টিং আবার নতুন করে ভালো করে হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই যে প্রশাসনের সামরিক বেসামরিক আমলাতন্ত্র, এই একই ঘটনা আছে। এবং কোনো কোনো ক্ষেত্রে, যা আমি চোখেও দেখি নাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষ একটি রাজনৈতিক দলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কৌশল, বিশেষ একটি রাজনৈতিক দল। তো এই জিনিসগুলো তখনই তারা মানে থরেকম্প মতো পরিস্থিতি হবে, যারা প্রগতিশীল শক্তি হিসাবে, আন্দোলনকারী শক্তি হিসাবে, যারা মানুষের সমর্থন নিয়ে, নট এই অভ্যুত্থানের জ্ঞান সমর্থন মানে নির্বাচনের মধ্যে দিয়ে ওখানে এসে দাঁড়াতে পারবে, তখন তাদের শক্তি একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি করবে। সেই জন্য আমরা বারবার বলছি একটি নির্বাচিত সরকার খুব জরুরি। তার মানে বিএনপি না, কিন্তু আমি চাচ্ছি নির্বাচনটা দেওয়া হোক, যে আসুক সেটি ক্ষমতায়। জি, আমরা রহিন হোসেন প্রিন্স আপনার কাছে একটু ছোট্ট করে মন্তব্য নিয়ে এরপর বিরতিতে যেতে চাই। আমরা আসলে সময়ও হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আগামীকাল 8ই ডিসেম্বর, আমরা জানি যে 4 মাস হয়ে যাবে। সামগ্রিকভাবে যদি একটু মূল্যায়ন করতে বলা হয়, সেটি আসলে কোন জায়গাটায় আসলে ব্যর্থতার কথা বলবেন আপনি? যদিও বাজার নিয়ে বারবার বলছেন, যদিও আমি ছোট করে যদি বলি, প্রথম আমার বিবেচনা, যদিও এটা অন্য আলোচনা, আমি ইন্টারেস্টেড অন্য একটা আলোচনায় বাজার নিয়ে কংক্রিটলি একটা কথা দেখি, সুযোগ থাকলে বলি। প্রথম কথা হচ্ছে, এখনো পর্যন্ত আমাকে যদি বলেন, আমরা বুঝতে পারছি না ওনারা কথা বলছে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবেন, আদৌ উনি নিচ্ছেন কিনা। আমি পরিষ্কার করে বললাম কথাটা, কারণ আস্থায় নিচ্ছে নাকি উনি ওই যে গুটি কয়েক ছাত্র বন্যদেরকে নিচ্ছেন, এই কোশ্চেনটা রয়ে গেছে। সুতরাং আমি দেখি এইটাই হচ্ছে এই সরকার এখনো পর্যন্ত জনগণের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে পরিষ্কার করতে পেরেছে বলে মনে হয় না। আর সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বাজার। আমি এখন এই বাজার নিয়ে যদি এখন সময় থাকে 1-2 মিনিট একটু বলি। ধরুন, উদাহরণটা দিই, আপনি দুদু ভাইকে কোশ্চেন করলো, বা সাধারণভাবে যে এরপরে যে সরকার ক্ষমতায় আসবে সেইটা পারবে কি পারবে না। এইবার দেখেন, আমরা কিন্তু এই সরকারকে একটা এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচনের বাইরে, যেটার আমরাও সমর্থক। সেটা কি, যে স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ করতে গেলে কি কি লাগে 1, 2, 3, 4 করে এটা ঠিক করেন। ঠিক করার পর আপনি পারলে কাজটা সূচনা করেন, আর বাকিটা রেখে যান নির্বাচিত সরকার, সে এসে করবে। এবার আসি, সে যদি না করে জনগণ জবাবদিহিতা করবে। তা আপনি এই যে জিনিসপত্রের দাম নিয়ে বললেন, আমি 2টা ইন্ডিকেটর বলি। একটা হচ্ছে, আমরা কিন্তু প্রথম দিন বলেছিলাম যে একটা রেজিমের পরিবর্তে এবারে কিন্তু কোনো দল জয়ী হয়নি, হয়েছে
সাধারণ মানুষ। তার আপনি প্রথম একটা নীতিমালা করেন, সেই নীতিমালা করে বিভিন্ন জায়গায় ওই স্বৈরাচারীকে বাদ দিয়ে আপনি করেন দল নিরপেক্ষ দক্ষ যোগ্য ব্যক্তিকে। তো সেইটা কি করেছে? আপনি ধরেন চাঁদাবাজি, তাহলে দূর করার কাজটা কেন হয় না? আপনি পাশে ছবি তুললেন, অন্যকে সুযোগ দিলেন, কেন সেটা হয় না? আইন শৃঙ্খলা আমি বলছি, এটা নীতিগত পজিশন। সিন্ডিকেট, আপনি দেশের, আমি উৎপাদিত কথা সময় লাগবে হয়তো নাই বা বললাম, বা তো একটু বলি, উৎপাদিত জিনিস আমি টেলিভিশনে দেখলাম, আপনার না কোন টেলিভিশনে কালকে, আগে যা সার কিনেছে 900 টাকা গত বছর, এইবার 1300 টাকার বেশি, বীজের দাম বেশি। তাহলে এই সরকার করছেটা কি? তাহলে উৎপাদন মানে বেড়ে গেলে সে কিন্তু দাম কমাইতে পারবে না। আপনি 5-6 জন ব্যবসায়ীর কাছে যদি আমদানিকৃত জিনিস রাখেন, এই যে যখন আমরা কথা বলছি, আপনি কোনো তেল কাটা রাখছেন না, এটা তো যুগের পর যুগ আমাদের হয়ে গেছে, করতে হবে না, কথাটা আবার আসছে। আপনি আজকে যখন কথা বলছি, গত এক সপ্তাহ বাজারে কোনো তেলের বোতল আছে? আপনি অন্য কোনো সরকার থাকলে, ধরেন একটা দলীয় সরকার থাকলে এতক্ষণ আমরা কি করতাম? কিন্তু এখনো আমরা যেন মনে করছি যে আমাদের সরকার, আচ্ছা মেলা বললে অসুবিধা হবে, কিন্তু এটা দ্রুত বলা উচিত। এটা পারছে না কেন জানেন? তাহলে বাজার ব্যবস্থার সংস্কার করার কাজটা যদি করতো, যে আমি সিন্ডিকেটটা ভেঙে ফেললাম, আমি বিকল্প মার্কেট করব, মার্কেট বলতে সরকারি উদ্যোগে আমি রেশনিং ব্যবস্থা এবং ন্যায্য মূল্যের দোকান পর্যাপ্ত করব, তাহলে আপনি এই সিস্টেমটা শুরু করেন, দেখবেন অন্য যে ক্ষমতায় আসে তখন যদি ওই সিস্টেম ভেঙে জনস্বার্থের ভূমিকা পালন না করে, জনগণ কিন্তু তার বিরুদ্ধে করবে। তা আমার বক্তব্য হচ্ছে, আপনার তো এই কাজটুকু এগোই দেওয়ার কথা, তা আপনি তো এই কাজে হাত দিচ্ছেন না। তাহলে আপনি কার স্বার্থ রক্ষা করছেন? এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসবে। এই প্রশ্নকে বাদ দিয়ে আপনি কিন্তু এই সরকারের কোনো সফলতা আশা করতে পারেন না। 4 মাসে আমি এই ধরনের জনসম্পৃক্ত কাজের সফলতা তো দেখতে পাচ্ছি না। জি হ্যাঁ, রহিন হোসেন পেরেস, আমরা কথা বলবো আরও, আর একটা বিরতি নেবার সময় হয়েছে আমাদের। দর্শক, জেডি স্যার ইনসাইড পলিটিক্সে আমরা কথা বলছি রাজনৈতিক সরকার কবে এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আরও কথা বলবো একটা বিরতির পর। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জেডি স্যার ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছি রাজনৈতিক সরকার কবে শিরোনামকে সামনে রেখে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। আমাদের সাথে আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আরও একবার স্বাগত জানাচ্ছি। রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিপি। আমরা বিরতির আগে আসলে নির্বাচন, রাজনৈতিক সরকার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছিলাম। আমরা শামসুজ্জামান দুদু যে প্রশ্নটি রাখতে চাই, যে বললেন যে নির্বাচন হয়ে গেলে আসলে মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে, নিত্যপণ্যের দামও হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে, অর্থাৎ নির্বাচিত সরকার আসলে। কিন্তু যে প্রশ্নের জায়গা, যে ভঙ্গুর একটা অর্থনীতিকে রেখে গিয়েছে, এটি তো আসলে যে কেউ আসলে এখন তাকে বাড়তি চাপ, বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে। সেটার জন্য বিএনপির প্রস্তুতিটা কি? এবং রাজনৈতিক সরকার, অনেক সময় আমরা দেখেছি রাজনৈতিক সরকারের উপর মানুষের এক ধরনের অনাস্থাও তৈরি হয়েছে, কেননা রাজনৈতিক সরকারের আমলে আমরা দেখেছি দুর্নীতি, আমরা দেখেছি অর্থ পাচার। আমরা রাজনৈতিক সরকারের কথা যদি বলি, সেটা বিএনপি, আওয়ামী লীগ যেই হোক না কেন, রাজনৈতিক সরকার তো সেই পরিবেশ, দুর্নীতিমুক্ত দেশ, বৈষম্যহীন দেশ, সেই আস্থাটাই নিশ্চিত করতে পারেনি। সেক্ষেত্রে আপনারা মনে করেন কিভাবে যে এটা আসলে আপনারা আসলেই সম্ভব? আসলে সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এই 72 পরবর্তী 52-53 বছরে যদি আমরা আমাদের মধ্যে, বাইরে না, অন্য কোনো দেশে না, আমাদের মধ্যে দৃষ্টান্তগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, মীমাংসা কিন্তু এখানেই আছে। যেমন 72-75-এর মধ্যে দেখবেন দুর্ভিক্ষ হয়েছে, রক্ষী বাহিনী করে মানুষ হত্যা হয়েছে নির্বিচারে, 40,000 লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। আবার মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, গণতন্ত্র, সেই স্পিরিট থেকে সরে একদল করে ফেলছে। তো এই জায়গাটায় খাদ্যের সংকট, শাসনের সংকট, রাজনীতির মানে গণতান্ত্রিক সংকট, সবগুলো মানে 3.5 বছরে একটা ভয়ঙ্কর। এদিকে তাকালেই দেখা যাবে এটা এর পরিবর্তনের পরে শহীদ জিয়া রহমানের শাসন ব্যবস্থার থেকে যদি আমি দেখি আস্তে আস্তে, যে কৃষক ওই জমিতে গিয়েই সে উৎপাদনে মানে এতটাই যে উৎপাদনের মানে এতটাই ব্যবহৃত হচ্ছে যে চাল বিদেশে রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ইউরোপ, আমেরিকা, আমাদের মধ্যপ্রাচ্য, তারা কিন্তু যে সাহায্যগুলো নিয়ে আনছে, সেই সাহায্যের তসরুপ হচ্ছে না, সেগুলো কালোবাজারি হচ্ছে না, অর্থাৎ একটা আশার সঞ্চার তৈরি হচ্ছে। কিন্তু আবার সেই সময় সকল রাজনৈতিক দল প্রকাশ্যে চলে আসছে। একসময় ব্যান্ড হয়ে গেছে, বাকশাল হয়েছে, এই সময় কিন্তু সব রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ, আবার প্রকাশ্যে চলে আসছে। সকল সংবাদপত্র ব্যান্ড হয়ে গেছিল 4টে বাদে, ওই 4টে সহ সকল আবার প্রকাশ্যে চলে আসছে। আমি কেন এই দৃষ্টান্ত সামনে নিয়ে আনছি? খারাপটা যেমন আমাদের সামনে আছে, ভালোটাও আছে। আমি এই জিনিসগুলো গ্রহণ করব কিনা, ঠিক তেমনি এই কেয়ারটেকার আরেকটা কেয়ারটেকার হয়েছিল
সেটা হচ্ছে 90 পরবর্তী সময় 91 সালে মিস্টার শাহাবুদ্দিন সাহেবের, উনি এসে কিন্তু সংস্কারের থেকে অন্যান্য প্রসঙ্গকে মানে বাদ দিচ্ছেন এটা বলবো না, গুরুত্ব পাইছিল যে একটা ভালো ইলেকশন করতে হবে, গ্রহণযোগ্য ইলেকশন করতে হবে। তখন 3 জোটের একটা ঘটনা ছিল, তাদের সঙ্গে অনু বসে ঠিক করছিল, 3 জোটও তাদের সহযোগিতা করছে এবং একটি রাজনৈতিক সরকার স্টার্ট হয়েছিল, সেটা হচ্ছে বিএনপি সরকার। দৃষ্টান্ত নাই কোন কাজ কিভাবে করব, সংকট থাকলে কিভাবে কাটাবো, সেগুলো আছে। আমি সেই পথ অনুসরণ করব কিনা, যদি না করি তাহলে সংকট আরো বাড়তে থাকবে। অর্থাৎ এই কেয়ারটেকার ইনি জাস্টিস না, কিন্তু ইনি এনজিওর লোক। তো জাস্টিসের কি করেছিলেন, তার সময়ের অবস্থাগুলো কি দাঁড়িয়েছিল দেখতে তো অসুবিধা নাই। 3 মাসের মধ্যে সবকিছু সমাধান হয়ে গেছে আমি বলবো না, কিন্তু একটা নির্বাচন করা সম্ভব হয়েছিল। এখন সেটার দিকে আমরা যাচ্ছি না কেন, এটা হলো আমার কাছে। সেটা নিয়ে আলোচনা আসছে। জি, আমরা রহিন হোসেন প্রিন্স আপনার কাছেও একই বিষয় বলবো যে রাজনৈতিক আস্থার কথা আসলে বলছিলাম, যে রাজনৈতিক আস্থার জায়গাটা আসলে একটা রাজনৈতিক সরকার এখন আসলেই কি বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন হয়ে যাবে এরকম মনে করেন? সেটি আমরা বাম দল বলি, ধর্মভিত্তিক দল বলি, বিএনপির কথা বলি, রাজনৈতিক দলগুলোর প্রতিও কিন্তু মানুষের এক ধরনের অনাস্থা, বিশেষ করে দুর্নীতি এবং অপশাসন এবং স্বজনপ্রীতি, দলপ্রীতি, হ্যাঁ, দলদাসে পরিণত করা এই ধরনের পরিস্থিতিগুলোর কারণে হয়েছে। আমি 2টা শব্দকে 2 ভাবে বলি। প্রথমে রাজনৈতিক দল আসলেই সব পূরণ হয়ে যাবে, এই চিন্তাটাই ভুল চিন্তা। কারণটা মনে রাখবেন যে এই যে কাজগুলো হচ্ছে, প্রথমে কোন ধরনের নীতি তারা নেবে, 2 নম্বর হচ্ছে সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ থাকবে কিনা, প্রশাসন বা অন্যান্য যারা এর কাজকর্ম করলে সেটা সাজাতে পারবে কিনা, এই কিন্তু প্রধান হচ্ছে নীতিটা কি নেবে এইটা। সুতরাং সেইটা ছাড়া আপনি হবে না। এই এক। আর 2 দিন আপনি কাল পরশু চাইলাম না, কিন্তু আপনি জনগণের কাছে তার যে কি বলবো যে জবাবদিহিতার জায়গা, আপনি যদি ভোটের মধ্য দিয়ে হয় তাহলে দেখবেন এইটা প্রচলিত জায়গায় যদি করতে পারি তাহলে একটা সময় না একটা সময় সে দুর্নীতি, লুটপাট, ওই কাজটাকে বন্ধ করে যতটুকু পারে করতে বাধ্য হবে। এবার আসি 2 নম্বর কথা, এই জায়গাটা আমি আপনাকে একটু তথ্যের কাছে ফিরে যেতে বলি ভাই। হ্যাঁ, অফকোর্স বিগত দিনে যারা ক্ষমতায় এর আগে ছিল বিভিন্ন সময় কারোর নিক্তিতে কম বেশি আমরা মাপতে পারি, কিন্তু তো দুর্নীতি, লুটপাট এগুলো ছিল। রিসেন্ট তো ভয়াবহ। কিন্তু আপনি কি এটা যদি কয়দিন আগে দেখবেন, আমাদের এই যে জ্বালানি উপদেষ্টা, উনি সজ্জন মানুষ হিসাবে পরিচিত, যে কথাগুলো আমরা আপনাদের এই টেবিলে বহু বছর ধরে বলে আসছি বিভিন্ন খাতে, যে অহেতুক প্রকল্প বাড়তি উনি বললেন, কিন্তু উনি বলে যে কথাটা বলেছেন, যেটা আমরা বলেছি, খালি রাজনীতিবিদ কেন ভাই, দুর্বৃত্তাই তো রাজনীতি। তার 3 বন্ধু তাদের, একটা হচ্ছে অসৎ রাজনীতিক, সব রাজনীতিক না, আর একটা হচ্ছে অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা। উনি কিন্তু এই যে দেখবেন, উনি বলছেন যে ওই দিক থেকে আসলাম, দেখলাম যে 8,000 কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প, তার কোনো খবর নাই, গ্যাস ভিত্তিক গ্যাস নাই। তারপরে একটা রেল লাইন 41,000 কোটি টাকা, ওটার তো দুর্নীতিতে ভরা, এত হয় না। এই কথা তো আমরা বলে আসছি। তার মানে কখনো সুযোগ পায় না যদি আপনার অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী, এই পুরো নেক্সট সিস্টেমটা যদি না, তাহলে আপনি এই 1 2 আপনি দেখেন আমাদের সংসদে এর আগে ওই ভঙ্গুর সংসদ, বেআইনি, কিন্তু রাজনৈতিক দল আসলে সেটি জনগণ নিশ্চয়তা পায় যে এই চক্র আবার হবে না। না, সেটা আমি আসছি কথাটা। তাহলে প্রথমে আপনি যে ঢালাও রাজনীতিবিদদের তো দায়িত্ব, এটা তার দায় এবং দায়িত্ব, তার আসামির কাঠগড়ায় তাকে 1 নম্বর করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি আমলা এবং ওরা, আপনি এই যে বিদেশের যে কথাগুলো হচ্ছে, কাদের বাড়ি বেশি খোঁজ নেন, এখন হচ্ছে রাজনৈতিক দলগুলো না, এটা জনগণকে ডিসিশন নিতে হবে কোন ধরনের রাজনৈতিক দলগুলোকে সে ক্ষমতায় বসাবে। সে যদি নীতিনিষ্ঠ রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় বসাতে পারে, তার নীতি যদি ভালো হয় জনকল্যাণে হবে, না হলে নীতিহীন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসালে তার হবে না, এটা নিতে হবে। কিন্তু ভোট আসলে হয় কি, জবাবদিহিতার জায়গাটা তো নিশ্চয়ই। আমরা আরো কথা বলবো, আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, ইনসাইড পলিটিক্সে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আরও একবার স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আমাদের সঙ্গে 2 জন অতিথি রয়েছেন, শামসুজ্জামান দুদু এবং রহিন হোসেন প্রিন্স। আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। সংক্ষেপে শামসুজ্জামান দুদু, আপনার কাছে একটু জানতে চাইব, মোটা দাগে আসলে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যদি করণীয় কথা বলা হয়, অগ্রাধিকারের কথা বলা হয়, আপনাদের দিক থেকে বিএনপি কি মনে করে সেটা, এবং আপনাদের দাবির জায়গাটা? আসলে মানে মানুষের আশা ভরসার স্থল হিসেবে এই যে সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে আসছে, তো তার মোটা দাগের অনেকগুলো কাজ করার ছিল, যে কাজগুলো কিছু কিছু যে করে নাই তা না, সংস্কার উদ্যোগগুলোকে নিশ্চয়ই না না কিছু কিছু উদ্যোগও তারা নিয়েছে, স্বাগত জানাবেন। জি, আমার কাছে যেটা মনে হয়েছে যে রাজনৈতিক নেতৃত্ব যেটা তাকে, দলগুলো তাকে সমর্থন দিয়েছে, সেই জায়গায় একটা গ্যাপ থেকে গেছে।
ওই গ্যাপটাকে যদি পূরণ করা এখনো সুযোগ আছে, আচ্ছা। পূরণ করা সম্ভব হয় এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যে বিতর্কগুলো স্বার্থনীতিক গোষ্ঠী, বিশেষ গোষ্ঠীগুলো করছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। বিএনপি সহ সকল রাজনৈতিক দল যায় জটটা খোলার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। জি, অনেক ধন্যবাদ। চমৎকার একেবারে সংক্ষেপে সুনির্দিষ্ট করে বলেছেন। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই একই বিষয় নিয়ে। আমি একেবারে কংক্রিট তিনটা কথা বলি। দুদু ভাই যেটা বলছেন ওই রিপিটেশনে যাচ্ছেন, উনি কারেক্টলি বলছেন। প্রথম কথাই সরকার তাকে নিজেরাই আমি আশা করি মনে রাখছে, আবারও বলি মনে রাখুক অন্তর্বর্তীকালীন সরকার। এবং শুরুতে এসে বলেছিল এই রাষ্ট্র পরিচালনা আমাদের কাজ না, আমরা নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে আমরা যার যার কাজে ফিরে যাবো, এটা মনে রাখুক। 2 নম্বর তাদের মনে রাখা দরকার যে এইটা যে কোনো কারণে হোক, উনি আগের দিন বাইরে যেয়ে বলেছিলেন, পরেও সেদিন বলেছেন ছাত্ররা তাকে বসিয়েছে, কিন্তু জনগণ যে সব রাজনৈতিক দল এবং ওনারা সমর্থন করেছে, আমি বলবো এইটা যদি উনি উপলব্ধি না করেন খুব ভুল করবেন। আমি বলবো যে এই উপলব্ধির পরিবর্তন দরকার। 3 নম্বর, জনগণের ভাষা বোঝা দরকার। তার ইমিডিয়েট সংকট সহ সে যে দীর্ঘদিন একটা গণতন্ত্রহীন পরিবেশ ছিল, একটা গণতন্ত্রের পরিবেশ দিয়ে যাক এবং বিকল্প কতগুলো পথ নির্দেশনা দিয়ে যাক, এইটা উপলব্ধি করাটাই তার প্রধান কাজ বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জানাই রহিন হোসেন প্রিন্স এবং শামসুজ্জামান দুদু আমাদেরকে আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করব যে নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেই প্রত্যাশায় আজকের জেড এসআরএম ইনসাইড পলিটিক্স শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।